আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন মূলত কোন কোন টপিকগুলো থেকে হয়ে থাকে, অর্থাৎ বাংলা প্রশ্ন কোন কোন টপিকগুলো থেকে হয়ে থাকে সেটি তোমরা জানতে চেয়েছো। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বাংলা টপিক অ্যানালাইসিস করব, অর্থাৎ বাংলা মূলত কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এবং কত মার্কের পরীক্ষা এবং কিভাবে প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি দেখার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে লক্ষ্য করি, বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত বাংলা প্রথম পত্র থেকে কিছু প্রশ্ন হয়ে থাকে, বাংলা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন হয় এবং বাংলা বিরোচন অংশ থেকে কিছু প্রশ্ন হয়। অর্থাৎ এমসিকিউর জন্য তোমার হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, অর্থাৎ ব্যাকরণ যেটা আছে সেই অংশ এবং হচ্ছে বিরোচন, এই তিনটে অংশ থেকে প্রশ্ন হয়ে থাকে। এবং তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্কের লিখিত প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 মার্ক এমসিকিউ এবং হচ্ছে 20 মার্ক লিখিত, অর্থাৎ টোটাল বাংলা 35 মার্কের পরীক্ষা হয়ে থাকে। আমরা প্রথমে জানার চেষ্টা করবো যে বাংলা প্রথম পত্র থেকে কোন কোন টপিকগুলো আসে। তো আমরা যদি বাংলা প্রথম পত্র লক্ষ্য করি, সেক্ষেত্রে বাংলা গদ্য, অর্থাৎ তোমরা যারা এই ব্যাচে পরীক্ষা দিবে, এবছর এই সেশনে পরীক্ষা দিবে, তাদের হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসের বাইরেও হচ্ছে একটি বা দুটি প্রশ্ন হয়ে থাকে, কিন্তু হচ্ছে তোমরা ভালোভাবে গদ্য, তোমাদের যে 7টি গদ্য রয়েছে সেই 7টি গদ্য ভালোভাবে পড়বে এবং যে তোমাদের পদ্য অর্থাৎ কবিতা রয়েছে 7টি, সেই 7টি কবিতা তোমরা হচ্ছে ভালোভাবে পড়বে। এবং তারই সাথে তোমাদের দেখা যায় যে সহপাঠে যে তোমাদের হচ্ছে নাটক ও উপন্যাস রয়েছে, সেই নাটক ও উপন্যাস এই দুটি থেকেও প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো বাংলা প্রথম পত্র, সেই ক্ষেত্রে তোমরা যারা এই সেশনে পরীক্ষা দিবে তাদের হচ্ছে মূলত শর্ট সিলেবাসকেই ফলো করে প্রশ্ন করা হবে। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে বাংলা গদ্য 7টি এবং পদ্য 7টি অর্থাৎ 14টি এবং সাথে হচ্ছে সহপাঠ অর্থাৎ লাল সালু এবং সিরাজউদ্দৌলা নাটক ও উপন্যাস এই দুটি ভালোভাবে পড়বে। অর্থাৎ তোমাদের হচ্ছে 14 আর 2 16টি, এই 16টি ভালোভাবে পড়লে আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো থাকবে। এবং তোমরা এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া গদ্য পদ্য এবং সহপাঠ থেকে মূলত কি পড়বো। তো তোমরা যদি একটু লক্ষ্য করো, গদ্য থেকে যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো তোমরা পড়বে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ যে লাইন রয়েছে গদ্যের ভিতরে, যে গুরুত্বপূর্ণ কিছু লাইন রয়েছে সেগুলো হচ্ছে তোমরা মার্ক আউট করে হচ্ছে পড়বে। এবং তার পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা গদ্য পদ্যর শেষে হচ্ছে কিছু শব্দার্থ দেওয়া থাকে, তোমরা সেই শব্দার্থগুলো পড়বে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত হচ্ছে উক্তি এবং হচ্ছে কিছু লাইন দিয়ে বলতে পারে যে হচ্ছে অমুক লাইনটি কোন রচনার অন্তর্গত বা কোন লেখকের। তো হচ্ছে লাইনগুলো ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি কিছু বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের হচ্ছে শব্দার্থ থেকেও প্রশ্ন হয়েছে। তার পাশাপাশি তুমি হচ্ছে এক্সট্রা সাপোর্ট হিসাবে পাঠ পরিচিতি পড়তে পারো, অর্থাৎ পাঠ পরিচিতি থেকে কোন বঙ্গাব্দে লেখা বা এটি হচ্ছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি জানতে চাওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি সবচেয়ে গুরুত্ব দিবে হচ্ছে উক্তি এবং লাইনগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্স দিবে। তারপর হচ্ছে শব্দার্থ এবং পাঠ পরিচিতি গুলো পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং হচ্ছে তোমরা সর্বশেষ যেটি পড়বে সেটি হচ্ছে লেখক পরিচিতি, অর্থাৎ তোমার কোন কবিতাটি বা কোন গদ্যটি কে লিখেছে সেটি তোমার জানা থাকতে হবে, যে অমক গদ্যটি অমক কবি লিখেছে এবং তার জন্মসাল মৃত্যুসাল অবশ্যই জানতে হবে এবং তার হচ্ছে যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেই সাহিত্যকর্মগুলো তোমার জানতে হবে। তো পরবর্তীতে যদি আমরা বাংলা ব্যাকরণ দেখি, সেই ক্ষেত্রে বাংলা ব্যাকরণ তোমার কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সেই ক্ষেত্রে প্রথমে তোমার হচ্ছে ধ্বনি ও বর্ণ পড়তে হবে, অর্থাৎ এখান থেকে তোমার ধ্বনি ও বর্ণের পুরো ডিটেলসে পড়তে হবে। তো হচ্ছে ধ্বনি বর্ণ থেকে যতগুলো টপিক আছে সব পড়তে হবে, কারণ সব টপিকই ইম্পর্টেন্ট। আর ধ্বনি বর্ণ থেকে মূলত হচ্ছে শর্ট শর্ট প্রশ্ন হয়, তো এই কারণে হচ্ছে খুব ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। ধ্বনি ও বর্ণ হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এবং হচ্ছে আমরা গত 2 বছর ধরে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আবিধানিক ক্রম থেকে প্রশ্ন হচ্ছে, অর্থাৎ এটিও তোমার জন্য এবার ইম্পর্টেন্ট। এবং আবিধানিক ক্রমের উপর আমাদের হচ্ছে কিছু ভিডিও দেওয়া আছে, তোমরা আশা করছি ওই ভিডিওটি দেখে নিবে এবং আমাদের ডিসক্রিপশনেও সেই ভিডিওটি দেওয়া হয়েছে যে আবিধানিক ক্রমের প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। তার পাশাপাশি হচ্ছে তোমরা পদ প্রকরণ পড়তে পারো এবং হচ্ছে বাক্যে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ আছে কিনা সেটি দেখতে পারো, অর্থাৎ বাক্যে একই সাথে সাধু ও চলিত রীতির মিশ্রণ রয়েছে কিনা সেটি তোমরা খেয়াল করতে পারো। তার পাশাপাশি তোমরা হচ্ছে পদাশ্রিত নির্দেশকটা দেখতে পারো, অর্থাৎ টিটা খানাখানি যেগুলো রয়েছে পদাশ্রিত নির্দেশক সব হচ্ছে ইন ডিটেলসে পড়তে পারো। তার পাশাপাশি তোমরা হচ্ছে বাংলা বানানের নিয়ম, এটি হচ্ছে ইম্পর্টেন্ট। বানানের নিয়ম নত্যবিধান এটিও বানানের নিয়মের সাথেই, তো এই দুটো ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে বিভিন্ন উক্তি পড়তে পারো, তারপর হচ্ছে তোমরা সমাস পড়তে পারো, এটি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি উপসর্গ পড়তে পারো, এটি ইম্পর্টেন্ট। উপসর্গের হচ্ছে অন্তর্নিহিত যেসব অর্থ রয়েছে সেগুলোও পড়বে। উচ্চারণের নিয়ম পড়তে পারো, পদ ও পদক্রম পড়তে পারো, পদ ও পদক্রম এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তারপর হচ্ছে তোমরা সন্ধি বিচ্ছেদ পড়বে, ধ্বনির পরিবর্তন পড়বে, দ্বিরুক্ত শব্দ, কারক বিভক্তি, বাক্য প্রকরণ, বচন এবং সংখ্যাবাচক শব্দ। তো এখানে যেই টপিকগুলো রয়েছে আশা করছি তোমরা এই টপিকের উপরে যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বাংলা যত ব্যাকরণ থেকে যত প্রশ্ন আসবে সব প্রশ্ন ইনশাল্লাহ কমন ফেলতে পারবে।
তো আশা করছি তোমরা হচ্ছে ধ্বনি ও বর্ণ, আভিধানিক ক্রম, বাংলা বানানের নিয়ম, নত্যবিধান ও সত্যবিধান, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, সমাস, উপসর্গ, পদ ও পদক্রম খুবই ইম্পর্টেন্ট, সন্ধি এবং ধ্বনির পরিবর্তন, মূলত এই টপিক গুলো খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়বে। এবং তারই সাথে যেগুলো রয়েছে এই স্লাইডে, অর্থাৎ আমাদের এখানে যেগুলো রয়েছে টপিক, সব টপিক গুলো পড়বে। অর্থাৎ এর বাইরে বিগত 5 থেকে 10 বছরের প্রশ্নতে, অর্থাৎ মানে যদি খেয়াল করো যে 4-5 বছর, অর্থাৎ রিটেন আসার পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসার পরে যখন বাংলাতে 15টা এমসিকিউ হয়, তখন থেকে বা তখনের মধ্যে মূলত এই টপিকগুলো বাদে কোনো প্রশ্ন হয়নি। সো তোমরা, আমি আশা করবো যে তোমরা এইগুলো টপিকের উপরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিলে তোমাদের প্রস্তুতি খুবই গুছানো হবে। তো পরবর্তীতে যদি দেখি যে বিরোচন অংশ, অর্থাৎ বাংলা হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এবং এর পাশাপাশি হচ্ছে তোমাদের একটি মুখস্থ আইটেম আসে। অর্থাৎ মুখস্থ আইটেম কোন জায়গা থেকে আসে, কি কি আসে, সেগুলো হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি যদি প্রথমে বলি, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে পারিভাষিক শব্দ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা 90%, অর্থাৎ খুবই মানে আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই দুটো হচ্ছে একসাথেই পড়ে নিবে। তারপর হচ্ছে বাগধারা, বাগধারাটাও খুবই ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, এক কথায় প্রকাশ খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রথম যে 5টি রয়েছে, অর্থাৎ পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এবং এক কথায় প্রকাশ, এটি হচ্ছে মাস্ট বি, তুমি প্রথমে শেষ করবে। তারই পাশাপাশি হচ্ছে প্রবাদ, প্রবাদ বা বচন, বঙ্গানুবাদ এবং হচ্ছে শব্দের উৎস, অর্থাৎ একটি শব্দ দিয়ে বলবে যে এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি হচ্ছে বাংলা বিরোচন অংশের জন্য পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, প্রবাদ বা বচন, বঙ্গানুবাদ, শব্দের উৎস, এই টপিকগুলো খুব ভালোভাবে শেষ করবে, তাহলেই আশা রাখছি তোমার পরিস্থিতি খুব গোছানো থাকবে। পরবর্তীতে যদি আমরা দেখি যে লিখিত অংশ, অর্থাৎ বাংলা যে লিখিত 20 মার্ক রয়েছে, সেই 20 মার্ক মূলত কোন জায়গা থেকে আসে। তো হচ্ছে আমরা গত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেশন থেকে হচ্ছে রিটেন শুরু হয়েছে, তারপর থেকে আমরা অ্যানালাইসিস করেছি যে রিটেন মূলত কোন কোন টপিকগুলো থেকে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত কোন কোন টপিক বেস প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো প্রথমে যদি বলি, সেটা হচ্ছে সৃজনশীল, এটি খুবই মাস্ট, অর্থাৎ একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপক থেকে 4টা কোশ্চেন করে 2.5। তো সেক্ষেত্রে হচ্ছে সৃজনশীল, অর্থাৎ একটি উদ্দীপক থাকবে এবং তার সাথে 4টি প্রশ্ন। তার পাশাপাশি সারাংশ আসতে দেখা গেছে মানে একাধিকবার, ভাব সম্প্রসারণ আছে এবং হচ্ছে লাইনের ব্যাখ্যা, অর্থাৎ তোমার একটি কবিতা বা হচ্ছে একটি মানে একটি গদ্য অথবা একটি পদ্য থেকে একটি লাইন দিবে এবং লাইনটির হচ্ছে অন্তর্নিহিত কি কি অর্থ রয়েছে বা ব্যাখ্যা, মানে শর্টকাটে একটি ব্যাখ্যা চাবে। তো লাইনের ব্যাখ্যাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অনুচ্ছেদ আসে, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ তোমার হচ্ছে বিভিন্ন 5টি লাইন থাকতে পারে অথবা একটি অনুচ্ছেদ থাকতে পারে, সেখানে হচ্ছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ থাকবে। তো সেটি হচ্ছে তুমি সাধু বাদ দিয়ে চলিত ভাষার মানে চলিত ভাষা দিয়ে তুমি হচ্ছে সলিউশন করবে, অর্থাৎ অপপ্রয়োগ যেগুলো রয়েছে সেগুলো দূর করে শুদ্ধ প্রয়োগ করবে। তারই সাথে একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, অর্থাৎ পদ ও পদক্রম যে রয়েছে তোমাদের, সেই টপিকটা। অর্থাৎ এখানে হচ্ছে একটি শব্দ দেওয়া থাকতে বিশেষ্য এবং সেটি বলতে পারে যে বিশেষণে কনভার্ট করো, অথবা একটি লাইন দেওয়া রয়েছে যে এখান থেকে বিশেষণ কোনটি, মানে সেটি হচ্ছে আন্ডারলাইন করে হচ্ছে দেখাও। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এবং সাধু ও চলিত, মানে এটা হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের মধ্যে পড়ে। তারপর হচ্ছে যুক্তবর্ণ ভাঙানো, তো এটি কখনো আসেনি কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এবং তোমাদের হচ্ছে সমাস থাকতে পারে, যেমন কোনো ব্যাস বাক্য দেওয়া থাকতে পারে যে এই ব্যাস বাক্যটির সমাস নির্ণয় করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত অংশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সৃজনশীল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, লাইনের ব্যাখ্যা, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই টপিকগুলো তুমি মাস্ট বিশেষ করবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে ভালো করতে চাও, সেই ক্ষেত্রে আমি যে টপিকগুলোতে স্টার্ট দিয়েছি সেই টপিকগুলো খুব ভালোভাবে শেষ করবে। তো এরই ধারাবাহিকতায় আমাদের আজকে হচ্ছে বাংলা টপিক অ্যানালাইসিস এর শেষ। এখন তোমরা যদি পরবর্তীতে ইংলিশের উপরে টপিক অ্যানালাইসিস মানে একদম ভিডিও চাও, সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে ভাই ইংলিশের উপরে লাগবে, অথবা তোমার যদি জিকের উপরে লাগে, অর্থাৎ জেনারেল নলেজ, সাধারণ জ্ঞানের উপরে যদি তোমার কোনো ভিডিও লাগে যে ভাইয়া বাংলা তো বুঝলাম যে এই টপিকগুলো পড়লে হয়ে যাবে, কিন্তু হচ্ছে ইংলিশ কোন কোন টপিকগুলো পড়বো, বা আমি ইংলিশে দুর্বল, আমি ইংলিশে হচ্ছে কোন কোন টপিকগুলো সহজে শেষ করতে পারবো,